অধিকাংশ এনথুজিয়াস্টরাই পিসি বিল্ডে তাদের স্টোরেজের জন্য প্রাইমারিভাবে একটা হার্ড ড্রাইভ ব্যবহার করেন এবং সেটার স্ট্যান্ডার্ড ক্যাপাসিটি হচ্ছে 1 টেরাবাইট। 2023 সালের শুরু থেকেই কিন্তু এসএসডির দাম খুব তাড়াতাড়ি কমে আসছিল। আমরা অনেক দিন ধরেই ভাবছিলাম, জনমনে ছিল অনেক জল্পনা কল্পনা যে কবে নাগাদ হার্ড ড্রাইভের দামে সেম ক্যাপাসিটির এসএসডি পাওয়া যাবে। সময়টা মনে হয় এসেই পড়েছে। বাংলাদেশে সম্ভবত এটাই প্রথম এসএসডি যেটা অলমোস্ট একটা 1 টেরাবাইটের হার্ড ড্রাইভের সমান বা কাছাকাছি দামে পাওয়া যাচ্ছে। তবে এসএসডি মার্কেটে যেই গতি দেখতে পাচ্ছি তাতে এই দাম বছর খানেকের মধ্যে হার্ড ড্রাইভের থেকে আরও কমে আসলেও অবাক হব না। চায়ের টেবিলে এখন তর্কের নতুন বিষয় যে সেম দামে হার্ড ড্রাইভ নিব না এসএসডি নিব। এই নিয়ে থাকছে আজকে বিশেষ আলোচনা। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান। আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। দেশের নামকরা সব রিটেলগুলোর ওয়েবসাইট ঘেটে যা দেখা গেল, 7200 আরপিএম এর হার্ড ড্রাইভগুলোর দাম হচ্ছে 4250 থেকে 4400 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। ব্র্যান্ড ভেদে কিছুটা কম আর বেশি বলতে পারেন। রাউন্ড ফিগারে হিসাব করতে গেলে জিনিসটাকে 4500 ধরে নেওয়া যায়। যদিও এর থেকে বেশ কিছুটা কম দামেও কিছু হার্ড ড্রাইভ বাজারে পাওয়া যায়, তবে এগুলো কারা ইম্পোর্ট করে, কোনো অফিসিয়াল চ্যানেলে আসছে কিনা এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় না। অনেকেই বলে থাকে যে এগুলো হচ্ছে রিফারবিশড হার্ড ড্রাইভ। তো সেগুলোর কম্পারিজনে আমরা যাব না। অফিসিয়াল চ্যানেলে আসা 1 টেরাবাইটের হার্ড ড্রাইভগুলোকে আমরা রাউন্ড ফিগারে 4500 ধরে নিচ্ছি। এক্স্যাক্ট 4500 টাকায় আসলে এই মুহূর্তে তেমন কোনো এসএসডি বাজারে পাওয়া যাচ্ছে না। 512 ক্যাপাসিটির কিছু ভ্যারিয়েন্ট রয়েছে যেগুলো এর কাছাকাছি দামে। তবে এই ফাঁকা মাঠে গোল দিতে চলে এসেছে ওসিপিসি XTL 200 1TB। দাম কত বলুন তো? ওসিপিসি থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এখন থেকে এই XTL 200 মডেলটা পাওয়া যাবে ঠিক 4500 টাকা দামে। আপাতত দৃষ্টি সীমানায় এই রেঞ্জের মধ্যে আর কোনো 1 টেরাবাইটের এসএসডি দেখা যাচ্ছে না। আবার একটু দাম বাড়িয়ে যদি 5000 টাকা আপনার বাজেট থাকে আর যদি এক্সট্রা পোর্টও থাকে আপনার বোর্ডে, তাহলে হয়তো আপনি ওসিপিসির MFL 300 1TBটা দেখতে পারেন। NVMe এটার দামও 4999 টাকা। তবে যদি আমরা শুধুমাত্র সেকেন্ডারি স্টোরেজ বা হার্ড ড্রাইভের কম্পিটিশন হিসাব করি, তাহলে হয়তো 500 টাকা কমে এই 4500 টাকায় ওসিপিসি XTL 1TB খুব তাড়াতাড়ি জায়গাটা করে নেবে। আবার অনেকের যাদের পুরনো মাদারবোর্ড এবং NVMe বা M.2 কোনো স্লট নাই, তাদেরকেও এই সেট এসএসডি বেছে নিতে হচ্ছে। যাই হোক, আমাদের আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে 1 টেরাবাইট হার্ড ড্রাইভের দামে 1 টেরাবাইটের ওসিপিসি এসএসডি কেমন পারফর্ম করে। প্রথমেই আনবক্সিং দিয়ে শুরু করা যায়। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এসএসডি। এর ব্র্যান্ড হচ্ছে ওসিপিসি, যেটা একটা আমেরিকান অরিজিন ব্র্যান্ড, কিন্তু প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং হয় চায়নাতে। সিম্পল পেপারের প্যাক, এর মধ্যে প্লাস্টিক হাউজিং এ এসএসডি ছাড়া আর কিছুই নাই, কোনো স্ক্রু কিংবা ডকুমেন্টেশন, নাথিং। আনপ্যাকিং শেষে দেখে নেওয়া যাক কি স্পেসিফিকেশনগুলো। একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে ওভার স্যাচুরেটেড এসএসডি মার্কেট তো বটেই, হার্ড ড্রাইভ মার্কেটেও এই এসএসডিটা কিছুটা জায়গা করে নিতে পারে কিনা। এসএসডির প্যাকেটের উপরে খুব বড় করে লেখা 10x ফাস্টার দ্যান স্ট্যান্ডার্ড 7200 HDD। নর্মালি একটা হার্ড ড্রাইভ 180 MBPS এর আশেপাশে রিড রেট দিয়ে থাকে। সেক্ষেত্রে একটা সেট এসএসডি হয়তো সর্বোচ্চ 500-550 দিতে পারে। সোজা যদি আমরা ক্যালকুলেটারে একটু ম্যাথ করতে চাই, তাহলে 550 180 দিয়ে ভাগ দিলে বড়জোর 3 গুণ হতে পারে। তাহলে ওসিপিসি তাদের প্যাকেটে কোন হিসাবে 10x ফাস্টার লিখলো, এটা আমার ব্রেনে ঠিক আসছে না। NVMe SSD হিসেবে এটা ক্লেম করলে একটা কথা ছিল, কিন্তু এটা তো সেটা SSD। তাহলে কি NVMe এর বক্সে যেটা লেখার কথা সেটা ভুলে সেটার বক্সে লিখে দিয়েছে? কে জানে, হতেও পারে। যাই হোক, এসএসডির সিরিজের নাম হচ্ছে XTL 200, ফর্ম ফ্যাক্টর 2.5 ইঞ্চ এবং ইন্টারফেস হচ্ছে SATA 3। এবং অতিশয় দুঃখজনকভাবেই বলতে হচ্ছে, এবং এটার MTBF অর্থাৎ মিন টাইম বিফোর ফেইলর হচ্ছে 1 মিলিয়ন আওয়ার, যেটা আপাত দৃষ্টিতে মার্কেটের অনেক এসএসডি থেকেই কম। সেট এসএসডির মধ্যে আসলে বলতে গেলে ওসিপিসি যেই দামে দিচ্ছে এই দামে আর কেউ বিলং করে না। সর্বনিম্ন যে সেট এসএসডিটা বাজারে পাওয়া যায় সেটার দামও 5200 টাকা। এবং এই রেঞ্জের সকল 1 টেরাবাইটের এসএসডির MTBF কিন্তু 1 মিলিয়ন আওয়ারই বলতে পারেন স্ট্যান্ডার্ড। এর থেকে খুব বেশিও যে পরিলক্ষিত কোথাও হয় এমন নয়। এরপরে টিয়ার ডাউন শুরু করা যাক। প্রথমে সেট এসএসডিটা টিয়ার ডাউন দিয়ে শুরু করা যাক। খুললে পর এর ভেতরে দেখা যাবে এসএসডির পিসিবিটা। এখানে আমরা দেখতে পাচ্ছি SM2259X T2G সিরিজের কন্ট্রোলার অর্থাৎ সিলিকন মোশনের। এর সাথে রয়েছে 4টা মেমোরি সেলের মধ্যে টোটাল 1 টেরাবাইট। সেল কনফিগারেশনে আমরা পরে আসছি। একই সাথে কম্পারিজন দেখানোর জন্য আমরা একটা মিনি সাইজের হার্ড ড্রাইভকে টিয়ার ডাউন করেছি। এখানে এক পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ড ড্রাইভের উপরের দিকে একটা কন্ট্রোলার পিসিবি। এটার ভেতরে কন্ট্রোলারের ব্যাপার স্যাপার থাকে। আর যদি ভেতরের দিকে আমরা আরেকটু গভীরে যাওয়ার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো যে এটার যে মেমোরি ডিস্কটা রয়েছে সেটা দেখতেই পাচ্ছেন একটা সিডির মতো। এটা ঘোরে এবং এই পাশে এই মোটরটা দিয়ে এটা রাইট হয়। যেহেতু এটা সিকুয়েন্সিয়ালি রিড বা রাইট
লাইট হয়, এই কারণে সবসময় আমরা হার্ড ড্রাইভের যে স্পিড দেখি অর্থাৎ রিড রাইট সেটা সবসময় ক্যাপড থাকে, খুব বেশি হওয়ার সুযোগ নেই। এই ক্ষেত্রে আপনারা অনেকেই জেনে থাকবেন যে একটা মোটরের আরপিএম যত বেশি হয়ে থাকে অর্থাৎ 5200 থেকে 7200 আরপিএম পর্যন্ত, যত বেশি আরপিএম একটা হার্ড ড্রাইভের রিড রাইট স্পিড তত বেশি। হার্ড ড্রাইভটা টিয়ার ডাউন করতে গিয়ে এটা পটল তুললো, এজন্য কিছুটা দুঃখবোধ করছি। এবার চলুন একটু মেমোরি সেলগুলোর দিকে লক্ষ্য করা যাক। মেমোরি সেলগুলো YMTC ব্র্যান্ডের, এগুলো SLC নয়, MLC নয়, TLCও নয়, QLC সেল। অর্থাৎ এই এসএসডি গুলোর দাম কমিয়ে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয়েছে QLC টাইপের সেল। এখন শুধু OCPC এই কাজটা করছে ব্যাপারটা এমন নয়, অনেকগুলো ব্র্যান্ড, যেমন সবচেয়ে বড় নাম হচ্ছে স্যামসাং, তারা QVO নামে একটা সিরিজই লঞ্চ করেছে কয়েক বছর আগে, যেখানে সব QLC সেল দিয়ে ড্রাইভগুলো তৈরি করা হচ্ছে। এবং এ বাদে MSI এবং আরও বেশ কিছু বড় বড় কোম্পানির এসএসডি QLC সেল দিয়ে বাংলাদেশে অ্যাভেলেবল, এবং এই সব কারণেই এসএসডিগুলোর দাম অনেক বেশি কমে হাতের নাগালে চলে আসছে। QLC সেলে আসলে সমস্যাটা কি? ইউজুয়ালি যেটা হয়, TLC সেলগুলো হচ্ছে লাইফ টাইম, লনজিভিটি, সার্ভিস কোয়ালিটি, স্পিড এবং প্রাইস সব কিছুর দিক দিয়ে একটা সুইট স্পটে থাকে। কিন্তু QLCর ক্ষেত্রে এর লাইফ স্প্যান কিছুটা কম TLC থেকে, এবং স্পিডও কিছুটা পেনাল্টি খেতে হয়। এই কারণে বড় বড় ক্যাপাসিটির এসএসডিগুলো QLC দিয়ে করছে বিভিন্ন কোম্পানি, সো দ্যাট আপনার সেকেন্ডারি ড্রাইভ হিসেবে আপনি QLC সেলের ড্রাইভগুলো চুজ করতে পারেন। এবং OCPCর ক্ষেত্রে ঠিক এটাই হয়েছে, QLC সেলগুলো দিয়ে ড্রাইভগুলো বাজারজাত করার কারণে তারা এমন একটা প্রাইসে জিনিসগুলো পুশ করতে পারছে যেখানে আসলে কম্পিটিশন বলতে ওই হার্ড ড্রাইভ ছাড়া আর কিছুই নাই। এই সেলগুলোর চ্যানেল এবং ব্যাংক হচ্ছে 2টা করে, LDPC রেড 2, সেই সাথে পেজ সাইজ হচ্ছে 16 কিলোবাইট, CE একটা করে এবং ডাই একটা, যা হচ্ছে 6 প্লেন ডাই। টোটাল ব্লক কাউন্ট হচ্ছে পার সেলে 3954টা। যাই হোক, এসএসডি হার্ডওয়্যার সম্বন্ধে আমরা একটা আইডিয়া পেয়েছি, এইবার অ্যাকচুয়াল পারফরমেন্সে গিয়ে দেখা যাক যে এগুলো হার্ড ড্রাইভের সাথে কেমন পাল্লা দিতে পারে। শুরু করছি অপারেটিং সিস্টেমের অ্যাকচুয়াল বুট আপ টাইম টেস্ট দিয়ে। এখানে ওএস হিসেবে রয়েছে উইন্ডোজ 11 প্রো। শাটডাউন অবস্থা থেকে পাওয়ার অন করে আমরা টেস্ট করব। বায়োস ইনিশিয়ালাইজ হওয়া থেকে উইন্ডোজ ওয়েলকাম স্ক্রিনে আসতে এই এসএসডিটার সময় লেগেছে টোটাল মিলে 14 সেকেন্ড। এই জায়গাটায় সেটা এসএসডিটা ক্লিয়ার উইনার হার্ড ড্রাইভ থেকে, কারণ হার্ড ড্রাইভে ইউজুয়ালি আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি 25, 30, 40 থেকে 1 মিনিট পর্যন্ত সময় অনেক ক্ষেত্রেই নিয়ে নেয়। তবে এই ক্ষেত্রে OCPCর QLC ড্রাইভটা জিতে গেলেও ভাববেন না যে সকল ক্ষেত্রেই OCPC জিতে যাবে। টুইস্ট কিছু বাকি রয়েছে, সেগুলো আমরা পরে আসছি। এবারে ক্লাসিক রিড রাইট টেস্ট, যেখানে আমরা বরাবরের মতো 2 রকম রিয়েল ওয়ার্ল্ড ফাইল দিয়ে টেস্ট করে দেখব যে এসএসডিটি ট্রু কেস সিনারিওতে কেমন পারফর্ম করে। টেস্ট শুরুর আগে আমাদের টেস্ট সিস্টেম নিয়ে কিছু বলা যাক। সিপিইউ রয়েছে ইন্টেল কোর i9 9900KS, মাদারবোর্ড Asus ROG Maximus 11 Formula Z390, সাথে 32GB DDR4 3200 বাস র্যাম, এবং যে এসএসডি থেকে টেস্টের সময় ফাইলগুলো ট্রান্সফার করা হবে তার জন্য রয়েছে Corsair Force MP600 1TB NVMe। এক্ষেত্রে আমরা টেস্ট সিস্টেমে একটা সুপিরিয়র ড্রাইভ ব্যবহার করেছি যাতে রিড রাইট কোনো ক্ষেত্রেই বটলনেকের শিকার না হতে হয় এবং আমরা অ্যাকচুয়াল পারফরমেন্স টেস্টটা পাই। এতবার এই কথা বলার পর আমরা ভেবে নিয়েছিলাম যে সবাই হয়তো জানেন বা বোঝেন যে কেন আমরা হাই এন্ড কম্পোনেন্ট দিয়ে টেস্টগুলো করি, কিন্তু সর্বশেষ জিপিইউ রিভিউয়ের ভিডিওতে গিয়ে বুঝতে পারলাম না, মাঝে মধ্যে হঠাৎ করে কেউ দর্শক চলে আসলে পরে তারা এই জিনিসগুলো প্রথমেই পিক আপ করতে পারেন না। বেঞ্চমার্ক করার সময় সবসময় আপনাকে হাই টিয়ারের প্রোডাক্ট দিয়ে টেস্টটা করতে হবে, যাতে আপনি একটা প্রোডাক্টের অ্যাকচুয়াল বেঞ্চমার্ক, অ্যাকচুয়াল টপ পারফরমেন্স কত সে পুশ করতে পারে সেটা জানতে পারেন। কিন্তু দ্যাট ডাজেন্ট মিন যে রিয়েল লাইফে আপনি ওই রকম সিস্টেমই ব্যবহার করবেন। এই জন্যই টেস্ট বেঞ্চমার্ক সিস্টেম আর রিয়েল পিসি ইজ নট সেম। যাই হোক, আসল কথায় আসা যাক। MP600 NVMe একটা সুপিরিয়র ড্রাইভ, এই কারণে এটা রিড এবং রাইটে OCPCর এই XTL200 সেটা ড্রাইভকে সম্পূর্ণ পুশ করতে পারবে, দ্যাটস ওয়াই আমরা এটা ব্যবহার করছি। প্রথমে আমাদের A750 পিসি বিল্ডের 184GB প্রিমিয়ার প্রো প্রজেক্ট ফাইলটি Corsair MP600 থেকে OCPC XTL200 এ কপি করি। কপি টেস্ট করতে গিয়ে আধা ঘন্টার একটা ঘুম দিয়ে উঠেও দেখা যায় যে টেস্ট চলছে। রাইট করার সময় সর্বোচ্চ 489 Mbps এবং সর্বনিম্ন 23 Mbps স্পিডে 38 থেকে 2007 মিলিসেকেন্ড পর্যন্ত লেটেন্সিতে 42 মিনিট 50 সেকেন্ড সময় লাগে, যেটা সেম ফাইলই আমাদের সর্বশেষ রিভিউ করা ডাহুয়া এসএসডি থেকেও প্রায় 6 মিনিট বাড়তি সময়। এরপরে রিড টেস্ট করার জন্য আমাদের সময় লাগে 10 মিনিট 9 সেকেন্ড, সর্বোচ্চ 490 Mbps এবং সর্বনিম্ন 148 Mbps পাওয়া যায় এ সময়। লেটেন্সি ছিল 2.8 থেকে 10.3 মিলিসেকেন্ড। এইখানে যেটা বলছিলাম, ডির্যাম ছাড়া এসএসডিগুলোতে যখন আপনি ছোট ছোট মিলিয়নস অফ ক্লাস্টার্ড ফাইল পুশ করবেন, যেমন একটা প্রিমিয়ার প্রো প্রজেক্টে যেটা থেকে থাকে, প্রথম দেখবেন যে আপনার ফুল স্পিডে আপনার কপিটা শুরু হয়েছে। এরপর কিছুক্ষণ পরে যখন সব কিছু ক্লগড হয়ে যায়, এসএসডির ক্যাশগুলো ব্লক হয়ে যায়, তখন এই স্পিডটা একদম নেমে আসে।
অনেক ক্ষেত্রে আমরা সেটা দেখি যে হার্ড ড্রাইভগুলোর থেকেও কম স্পিড দিয়ে থাকে। এইটা হচ্ছে এই ধরনের এসএসডিগুলোর দুর্বলতা। তবে সেটা কিউএলসি সেলের এসএসডির ক্ষেত্রেই শুধু হয় তা না, টিএলসিতেও হয়ে থাকে, যদি না সেখানে ডির্যাম ক্যাশ আলাদাভাবে দেয়া থাকে। এনভিএমই এসএসডিতে যদিও আমরা এইচএমবি ফিচার দেখতে পাই, যে এইচএমবি প্রোটোকল দিয়ে সিস্টেমের যে মেমোরি রয়েছে সেটা অনেকটা ব্যবহার করতে পারে এসএসডির কন্ট্রোলারগুলো, কিন্তু সেটা এইচসিআই পোর্ট এই এইচএমবি প্রোটোকল সাপোর্ট করে না। দ্যাটস ওয়াই সেটা এসএসডিগুলো এই সুবিধা নিতে পারে না। এই সেম প্রজেক্টটা আমরা যদি হার্ড ড্রাইভ দিয়ে কপি দিতাম সেক্ষেত্রে হয়তো আমরা 140 to 180 এমবিপিএস কনস্ট্যান্টলি পেতাম। এই টেস্টটায় সেট এসএসডি মার খেয়ে যায়। তবে এর পরের টেস্টে কিন্তু আবার ঘটনা ভিন্ন। আমরা আমাদের একটা 6K ব্ল্যাকম্যাজিক র ফুটেজ কপি দিয়ে টেস্ট করি, যেই ফাইলটার সাইজ ছিল 90 GB। XTL 200 সেট এসএসডিতে সর্বোচ্চ 450 এমবিপিএস এবং সর্বনিম্ন 38 এমবিপিএস স্পিডে গড়ে 480 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে 6 মিনিট 50 সেকেন্ডে পুরো ফাইলটি রাইট করা হয়। এরপর এটা থেকে রিড করার সময় 3 মিনিটস 8 সেকেন্ড সময় নিয়ে অ্যাভারেজ 3.1 থেকে 3.4 মিলিসেকেন্ড রেসপন্স টাইমে সর্বোচ্চ 488 এমবিপিএস এবং সর্বনিম্ন 459 এমবিপিএস স্পিড পাওয়া যায়। এসএসডির পারফরমেন্স টেস্টও দেখা হলো। এবার সেম ফাইলগুলো দিয়ে এইচডিডি কেমন পারফর্ম করে সেটা টেস্ট করা যাক। প্রথমে প্রিমিয়ার প্রো প্রজেক্টটা কর্সায়ার MP600 থেকে আমাদের স্টুডিও WD রেড প্রো 8TB NAS ড্রাইভে কপি করতে সময় লাগে 23 মিনিট 21 সেকেন্ড। খেয়াল রাখতে হবে এটা কিন্তু একটা নর্মাল 1 টেরাবাইটের ব্লু সিরিজের হার্ড ড্রাইভ না, এটা একটা WD রেড প্রো 8TB NAS ড্রাইভ। এ সময় সর্বোচ্চ স্পিড ছিল 257 এমবিপিএস এবং সর্বনিম্ন 0 এমবিপিএস। এখানে 0 বলা হয়েছে কারণ কপি চলার সময় প্রায় 5 মিনিটের মতো এইচডিডি একই জায়গায় স্টাক হয়েছিল। এ সময় বাফার স্পেস ফুল হয়ে যাওয়ায় ফুল অ্যাক্টিভ রেসপন্সেও কোনো স্পিড পাওয়া যায়নি। খেয়াল রাখতে হবে আমরা একটা 8TB NAS ড্রাইভ ইউজ করেছি, যার ফলে বাফার স্পেস হচ্ছে 256 মেগাবাইটস, তাতেই এই অবস্থা। আর রেগুলার 1TB ডেস্কটপ এইচডিডিতে কি হবে সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ রেগুলার 1TB এইচডিডি গুলোতে মাত্র 32 মেগাবাইটের ক্যাশ থাকে। এবার হার্ড ড্রাইভের সিঙ্গেল ফাইল কপি টেস্ট। এখানে 90 GB 6K র MP600 থেকে রেড প্রোতে রাইট হতে সময় লাগে 27 মিনিট 4 সেকেন্ড। স্পিড এখানে সর্বোচ্চ 265 এমবিপিএস এবং সর্বনিম্ন 0 এমবিপিএস। এখানেও সেই সেম কাহিনী, তবে তার থেকেও ভয়ঙ্কর কাহিনী ঘটে এরপর। যেটা হয় তা হচ্ছে ফাইলগুলো যখন আমরা রিভার্স কপি করতে যাই, অর্থাৎ এইচডিডির রেড স্পিড দেখার জন্য, তখন 6K ফাইল মাত্র 6% এবং প্রজেক্ট ফাইলের ক্ষেত্রে মাত্র 1% প্রোগ্রেসের পর টোটালি স্টাক হয়ে যায় এবং বেশ কয়েক মিনিট পরেও কোনো প্রোগ্রেস না হয় আমরা টেস্টগুলো ক্যান্সেল করি। এখানে কোনো সময় এইচডিডির অ্যাক্টিভ টাইম 100-এর নিচে ছিল না, কিন্তু তারপরও আমরা রিড স্পিডের কোনো প্রপার টেস্ট ডাটা পাইনি। অর্থাৎ এই সব দিক থেকে বলতে পারেন মোটামুটি সকল ক্ষেত্রেই হার্ড ড্রাইভ পিছিয়েই থাকবে। শুধুমাত্র একটা জায়গায় হার্ড ড্রাইভকে একটু এজ দেওয়া যায়, সেটা হচ্ছে যখন আপনি একটা প্রজেক্ট ফাইল কপি করবেন, অর্থাৎ এর মধ্যে অনেক ছোট ছোট ক্লাস্টার্ড ফাইল থাকবে। এরপরে আর একটা অতি গুরুত্বপূর্ণ টেস্ট, সেটা হচ্ছে গেম লোড টাইম। আমরা একই গেম হার্ড ড্রাইভ এবং OCPC QTL 200 এর ভেতরে রেখে দেখব যে কোনটা থেকে লোড হতে কত সময় লাগে। গেম হিসেবে আমরা ব্যবহার করেছি সাইবারপাঙ্ক 2077। OCPCর সেট এসএসডি থেকে সাইবারপাঙ্ক 2077 লোড হতে সময় লাগে 4 সেকেন্ড, আর হার্ড ড্রাইভ ওয়েস্টার্ন ডিজিটাল রেড প্রো 8TB থেকে এটা লোড হতে সময় লাগে 43 সেকেন্ড। অর্থাৎ বুঝতেই পারছেন গেম লোডের ক্ষেত্রেও এসএসডি অলওয়েজ সুপেরিয়র। এরপরে আরও একটা হেভি গেম আমরা লোড করার চেষ্টা করি, ফার ক্রাই 6, যেটা আমাদের সেটা এসএসডিটায় সময় লাগে প্রায় 45 সেকেন্ডের মতো। আর এই সেম গেমটা যখন আমরা হার্ড ড্রাইভ থেকে লোড দেওয়ার চেষ্টা করি তখন সেটা 5 মিনিটের মতো স্টাক থেকে তারপরে ক্র্যাশ করে। যারা নিয়মিত গেম খেলে থাকেন তারা সকলেই জানবেন যে লেটেস্ট যত গেম রয়েছে সবগুলোই মিনিমাম রিকোয়ারমেন্ট হিসেবে এসএসডিকেই রেকমেন্ড করা রয়েছে। তাই গেম লোড, গেম ব্যাকআপ এই সকল ক্ষেত্রেই আপনার হার্ড ড্রাইভের বদলে এসএসডি নেয়াই বাঞ্ছনীয়। একটা সিঙ্গেল লার্জ ফাইল কপি করার ক্ষেত্রে এই এসএসডিগুলো হার্ড ড্রাইভকে প্রায় 3 গুণ স্পিডে পেছনে ফেলবে, এতে কোনো সন্দেহই নাই। কাজেই সিনারিও কিন্তু আমরা দুইটা দেখলাম, অর্থাৎ যেখানে স্মল ক্লাস্টার্ড অনেক ফাইল থাকে তখন সেটা এসএসডিগুলো ডির্যাম ছাড়া হওয়ার কারণে প্রচুর সাফার করে, কিন্তু যখন একটা বড় সিঙ্গেল স্ট্রিমের ফাইল হয় তখন কিন্তু সাটা এসএসডিগুলো হার্ড ড্রাইভকে অনেক গুণ পেছনে ফেলে। অনেক গুণ বলতে 3 গুণ, ওই 10-12 গুণ কিন্তু নয়। এনিওয়ে, রিয়েল লাইফ টেস্ট শেষ, এখন আমরা এটাকে সিনথেটিক বেঞ্চমার্কের সাথে মিলিয়ে দেখি। ক্লেম করা স্পিড রিডের জন্য 520 এমবিপিএস এবং রাইটের জন্য 450 এমবিপিএস। ক্রিস্টাল ডিস্কমার্ক থেকে পাওয়া স্কোর অনুযায়ী সিকোয়েন্সিয়াল রিডে 553 এমবিপিএস এবং সিকোয়েন্সিয়াল রাইটে 475 এমবিপিএস। একইভাবে ক্লেম করা স্পিডের তুলনায় স্পিড বেশ ভালো পাওয়া গেল উভয় ক্ষেত্রেই। স্মল 4K সাইজের ফাইলগুলোর টেস্টের দিকে আমরা তাকালাম না, কারণ এখানে তাকালে পর যে কী হবে সেটা আপনারা সবাই বুঝতে পারছেন, সেটা আমরা প্রিমিয়ার প্রো টেস্টেই দেখে এসেছি। পারফরমেন্স টেস্ট শুরু করার আগে আমরা ক্রিস্টাল ডিস্ক ইনফো থেকে এসএসডির আইডল টেম্পারেচার এবং পারফরমেন্স টেস্ট চলাকালীন অন স্ট্রেস টেম্পারেচারের রেকর্ড নেই। সেখানে দেখা যায় আইডলের টেম্পারেচার ছিল 32 ডিগ্রি সেলসিয়াস এবং স্ট্রেসের সর্বোচ্চ 43 ডিগ্রি সেলসিয়াস। পারফরমেন্স নিয়ে হয়তো একটা পরিষ্কার আইডিয়া পেয়ে গিয়েছেন। এইবার দেখা যাক কোন কোন ক্যাপাসিটিতে
এই এসএসডিটা বাজারে অ্যাভেলেবেল। 128 জিবি, 256 জিবি, 512 জিবি, 1 টেরাবাইট এবং 2 টেরাবাইট ক্যাপাসিটিতে অ্যাভেলেবেল। তবে আমাদের দেশের জন্য 2 টেরাবাইট ভ্যারিয়েন্টটা অ্যাবসেন্ট, অর্থাৎ নাই। স্পিডের কথা যদি বলি তাহলে 128 জিবি এবং 256 জিবির ভ্যারিয়েন্টের রিড স্পিড হচ্ছে 500 Mbps, রাইট স্পিড যথাক্রমে 400 এবং 420 Mbps। 512 জিবি ও তার উপরে ভ্যারিয়েন্টগুলোর জন্য রিড স্পিড সবগুলোয় 520 Mbps এবং রাইট স্পিড 512 জিবিতে 450 Mbps এবং বাকি দুইটার 480 Mbps করে। আমাদের লাস্ট যে এসএসডি ভিডিওটা ছিল অর্থাৎ ডাহুয়া টেকনোলজির এসএসডি, সেটার থেকে এটা কিছু কিছু জায়গায় যেমন ভালো করেছে, কিছু কিছু জায়গায় পিছিয়েও রয়েছে। যাই হোক, একটু আগেও বলেছি এই সেটা এসএসডিগুলো কোনোটাই ডির্যাম নাই, কারণ যে AHCI সেটা ইন্টারফেস দিয়ে এই এসএসডিগুলো কানেক্টেড থাকে, সেই প্রোটোকল দিয়ে আপনার ডির্যাম বা মেমোরি অ্যাক্সেস করার কোনো সুযোগ এইচএমবির কন্ট্রোলারের নাই। এইসব ক্ষেত্রে এই জিনিসটা মেনটেন করার জন্য ওয়ান অ্যান্ড অনলি অপশন হচ্ছে ডেডিকেটেড ডির্যাম ব্যবহার করা। কিন্তু এই বাজেটের যত এসএসডি রয়েছে তাতে আমরা কখনোই কোনো এসএসডিতে ডির্যাম চিপ দেখতে পাইনি। এরপরে প্রশ্ন আসে রিলায়েবিলিটির। ডির্যামলেস একটা এসএসডি কতদিন ভালো পারফর্ম করবে সেটা নিয়ে একটা ডাউট কিন্তু থেকেই যায়। ওসিপিসি ব্র্যান্ডটা আমেরিকান হওয়া সত্ত্বেও এর সমস্ত কম্পোনেন্ট, কন্ট্রোলার থেকে শুরু করে মেমোরি সেলস সব কিছুই চাইনিজ মার্কেট থেকে সোর্স করা। যদিও শুধুমাত্র ওসিপিসি একাই এই কাজ করছে তা না, গত 6 মাসে আমরা যতগুলো এসএসডি টেস্ট করেছি তারা সকলেই বলতে গেলে চাইনিজ যে বিভিন্ন কম্পোনেন্ট রয়েছে সেগুলোই ব্যবহার করছে। তো এই টাইপের যতগুলো এসএসডি আছে সবার ক্ষেত্রে একটা সমস্যা হয়ে থাকে যে প্রথম দিকে একটা সার্ভিস মোটামুটি ঠিক থাকলেও কিছুদিন পর এসএসডিগুলোর হেলথ কমতে থাকে। তবে এই ব্যাপারটা ওসিপিসির ক্ষেত্রে কতটুকু ঘটবে সেটা সময় বলে দিতে পারবে। 2-1 দিন ব্যবহার করে বা 4-5টা টেস্ট রান করে এটা অ্যাডভান্স বলে দেওয়ার কোনো সুযোগ নাই। তবে যে প্রাইসে ওসিপিসি অ্যাগ্রেসিভলি এসএসডিটা মার্কেটে পুশ করছে তাতে হয়তো এসব নিয়ে মানুষের চিন্তাভাবনা কমে আসারই কথা। কারণ সেকেন্ডারি স্টোরেজ ড্রাইভ হিসেবে 3-4 বছর যদি এই এসএসডিটা কারো চলে তাহলে অনেকের ক্ষেত্রে সেটা পয়সা উসুল হয়ে যাবে বলেই মনে হয়। এইবার XTL 200 এর বিভিন্ন ক্যাপাসিটির প্রাইস দেখে নেওয়া যাক। 128 জিবি ক্যাপাসিটির দাম ধরা হয়েছে 1300 টাকা, 256 জিবির 1700 টাকা, 512 জিবির 2600 টাকা এবং 1 টেরাবাইট 4500 টাকা। একটা 7200 RPM এর হার্ড ড্রাইভের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে স্পিড এবং দামের দিক থেকে অবশ্যই একটা সেটা এসএসডি চয়েস করা অনেক ক্ষেত্রেই বেশি যুক্তিযুক্ত। তবে এখানে কিন্তু কিছু কিন্তু রয়েছে। এই কিন্তুর মধ্যে পজিটিভস এবং নেগেটিভস বোথই থাকবে। তাহলে আপনার জন্য সেট এসএসডি নেওয়া ঠিক হবে নাকি হার্ড ড্রাইভ নেওয়া ঠিক হবে, এই সিদ্ধান্তে আসতে গেলে আমাদেরকে কয়েকটা ব্যাপার বিবেচনায় রাখতে হবে। যেমন ওয়ার্কিং টেকনোলজি হিসেবে এক একটা এসএসডির লাইফ টাইম কিন্তু নির্দিষ্ট। যে কোনো এসএসডি কেনার সময় আপনাদেরকে এন্ডুরেন্স দেখে নিতে হয়। তবে এই এন্ডুরেন্সের টাইম শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই যে এসএসডিটা ডেড হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে ব্যাপারটা এমন নয়। তবে এরপরে অফিসিয়ালি কোম্পানিগুলো আর কোনো দায়িত্ব নেবে না। কোনো কোনো ক্ষেত্রে হেলথ যদি খুব বেশি কমে যায় তাহলে দেখা যায় এসএসডিগুলোতে আর রাইট করা যাচ্ছে না, রিড অনলি হয়ে যাচ্ছে। ওসিপিসির এন্ডুরেন্স দিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমরা খুব একটা আনন্দিত হয়েছি বলার সুযোগ নাই, কারণ এটার এন্ডুরেন্স তেমন সুবিধার নয়। তবে এই রেঞ্জে এই প্রাইসে এর থেকে অনেক বেশি এন্ডুরেন্স যে আর কেউ দিচ্ছে এমনও না। যারা যারা এর কাছাকাছি প্রাইসে এসএসডি দিচ্ছে তাদের সবারই কম বেশি অবস্থা তথই বইচ। 128 জিবি ক্যাপাসিটির এন্ডুরেন্স হচ্ছে 55 টেরাবাইট, 256 জিবিতে হচ্ছে 115 টেরাবাইট, মানে দ্বিগুণের সামান্য কিছুটা বেশি। 512 জিবিতে 230 টেরাবাইট এবং 1 টেরাবাইটে 460 টেরাবাইট। সেই সাথে 2 টেরাবাইটে একটা ভ্যারিয়েন্ট রয়েছে, সেটা আমাদের দেশে নাই, যেটা এন্ডুরেন্স হচ্ছে 920 টেরাবাইট। QTL 200 ওসিপিসির TBW হচ্ছে 460। সপ্তাহ কয়েক আগে আমরা ডাহুয়ার যে এসএসডিটা রিভিউ করেছিলাম সেটা TBW ছিল 400 এবং একই রকমভাবে অন্যান্য যেসব ব্র্যান্ড রয়েছে বিউনটেক, কিংসম্যান, তাদের সাথে কম্পারিজন করতে গেলে কিন্তু এই 460 TBWটাও স্ট্যান্ডার্ডই মনে হচ্ছে, বরঞ্চ অনেকের থেকে বেটার। স্পেশালি ট্রান্সেন্ডের 220 এসে তো মাত্র 200 TBW, খুবই হতাশাজনক, কারণ এত বড় নামি দামি একটা ব্র্যান্ডের TBW এত কম হবে এটা আসলে এক্সপেক্টেড না। এন্ডুরেন্স বা রিলায়েবিলিটি নিয়ে একটা প্রশ্ন যদি থেকে থাকে তাহলে সেটার আনসার হতে পারে ওসিপিসি 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। যদি কোনো সমস্যা অনুভব করেন তাহলে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কভারেজ তো পাচ্ছেনই। এই মুহূর্তে হার্ড ড্রাইভ ইউজাররা লাফিয়ে উঠতে পারেন যে ভাই আমাদের হার্ড ড্রাইভে তো এন্ডুরেন্সের কোনো প্যারা নাই, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে বাস্তবতা বড়ই নির্মম। এসএসডিগুলোর 100, 200, 500 টেরাবাইটের এন্ডুরেন্স লিমিট থাকলেও আপনারা যারা হার্ড ড্রাইভ ব্যবহার করছেন তাদেরও বিশেষ আনন্দিত হওয়ার তেমন কোনো সুযোগ নেই। কারণ দেখা যাবে এই 200-400 টেরাবাইট শেষ হতে এসএসডিগুলোর যে সময় লাগবে তার অনেক আগেই হয়তো আপনার আমার অনেকেরই হার্ড ড্রাইভ ব্যাড সেক্টর, হেলথ ড্যামেজ ইত্যাদি নানাবিধ কারণে পটল তুলতে পারে। বিশেষ করে যাদের হাত অনেক পিচ্ছিল, হাত থেকে হার্ড ড্রাইভ 1-2 বার নিচে পড়ে গিয়েছে, তারা খুব ভালো জানেন যে ঘটনাটা কি হয়। তবে এন্ডুরেন্সের হিসাব করলে যেগুলো হাই এন্ড এসএসডি, যেমন আমরা কিছুদিন আগে করেছিলাম কিংস্টন KC3000, সেটার 512 জিবি ভ্যারিয়েন্টেরই এন্ডুরেন্স ছিল 400 টেরাবাইটের মতো। তবে সেগুলোর হিসাব এখানে করে লাভ নাই, কারণ সেই এসএসডিগুলোর দাম এই এসএসডির থেকে দ্বিগুণেরও বেশি। তারপর যেহেতু সমালোচনা করতেই হবে তাই করা, যে যদিও এটা বাজেট একটা এসএসডি, এটা সবাই আমরা জানি বুঝি, প্রাইসও খুব কম, তবে যে কোনো ক্ষেত্রেই আমার মনে হয় 1 টেরাবাইটের যে এসএসডিগুলো রয়েছে
সেটা, সেগুলোর একটা মিনিমাম স্ট্যান্ডার্ড হওয়া উচিত 500 টেরাবাইট, আর যদি 600 হয় তাহলে সেটা একটা সুইট স্পট বা বেস্ট বলা চলে। এবার ভ্যালু বিবেচনা অর্থাৎ কস্ট পার জিবির হিসাব। 128 জিবিতে কস্ট পার জিবি 10 টাকা 16 পয়সা, 256 জিবিতে 6 টাকা 64 পয়সা, 512 জিবিতে এই কস্ট 5 টাকা 8 পয়সা এবং 1 টেরাবাইটে মাত্র 4 টাকা 69 পয়সা। হিসাব থেকে যা বোঝা গেল যে বাজেট রেঞ্জে আপাতত এই এসএসডিগুলো সবচেয়ে বেস্ট ভ্যালু প্রোভাইড করছে, অর্থাৎ সবচেয়ে বেস্ট কস্ট পার জিবি অফার করছে। তবে এসএসডি মার্কেট খুবই গরম, খুবই হট। কবে কে কোথা থেকে এসে ওসিপিসির থেকেও কম দামে বাজারে এসএসডি ছেড়ে দেয় কে জানে। এবার ওয়ারেন্টি এবং সাপোর্ট নিয়ে কথা বলা যাক। ওসিপিসির সেট এসএসডি গুলোর ওয়ারেন্টি হচ্ছে 3 বছরের। তবে এর আগে যদি আপনার এন্ডুরেন্স লিমিট ওভার হয়ে যায় তাহলে আপনার ওয়ারেন্টি আর পাওয়ার সম্ভাবনা নেই। তবে সেটা ডিপেন্ড করে ইউজারের উপরে। তবে ওই লেভেলের ড্রাগন ইউজার যারা অতিরিক্ত পরিমাণ রিড রাইট করে থাকেন, টরেন্ট, সিডিং, হ্যান ত্যান, তাদের জন্য এই এসএসডি গুলো অ্যাভয়েড করাটাই প্রবাবলি বেটার চয়েস। আমরা চলে এসেছি একদম শেষ প্রান্তে। 4500 টাকায় আপনার কি একটা হার্ড ড্রাইভ নেওয়া উচিত হবে, নাকি ওসিপিসির এই 1 টেরাবাইটের কিউএলসি এসএসডিটা? এখানে কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। আপনি যদি নর্মাল মুভি টুভি দেখেন, বড় বড় ফাইল ট্রান্সফার করাই আপনার রেগুলার কাজ, সেক্ষেত্রে এই এসএসডিটা আপনাকে বেটার স্পিড দেবে। তবে আপনি যদি প্রচুর প্রজেক্ট ফাইল নাড়াচাড়া করেন, তার মধ্যে গেম ফাইলও থাকতে পারে, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যাবে হার্ড ড্রাইভ থেকে এই এসএসডিটা তেমন বাড়তি কোনো পারফরমেন্স দিতে পারছে না। হেলথের কথা যদি বলেন, বাংলাদেশে হার্ড ড্রাইভের ওয়ারেন্টি পিরিয়ড যে অনেক বেশি এমনটাও নয়। আর অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে হার্ড ড্রাইভগুলো হাত থেকে পড়ে গেলে বা যে কোনো ধরনের ইম্প্যাক্ট ড্যামেজে খুব দ্রুত নষ্ট হয়ে যায়। সেদিক থেকে একটা সেট এসএসডি কিন্তু ধূপধাপ ফেলে দিলেও খুব সহজে নষ্ট হয়, ব্যাপারটা এমন নয়। তবে রিকভারির প্রশ্ন যদি চলে আসে, অনেক ক্ষেত্রেই দেখা যায় একটা হার্ড ড্রাইভের কন্ট্রোলার বা পিসিবি যদি কোনো কারণে বার্ন হয়ে যায়, তারপরেও এটার যে ডিস্কটা রয়েছে, ডিস্কটা সুস্থ থাকে, অর্থাৎ আপনি কোনো রিকভারি স্টেশনে গেলে পরে এই ডিস্ক থেকে আপনার ডাটাগুলো উদ্ধার করা সম্ভব অধিকাংশ ক্ষেত্রেই। তবে আমার নিজের অভিজ্ঞতা রয়েছে, আমার 2টা হার্ড ড্রাইভ নষ্ট হয়ে যাওয়ার পরে সেগুলো আমি রিকভার করতে একটা দোকানে নিয়ে গিয়েছিলাম। ওনারা যেই টাকা চেয়েছেন রিকভার করার জন্য, তাতে আমি 4টা নতুন করে হার্ড ড্রাইভ কিনতে পারতাম। তবে হ্যাঁ, অ্যাবসোলুটলি ক্রুশাল, ইম্পর্ট্যান্ট, খুব গোপন ডকুমেন্ট কিছু যদি থেকে থাকে, তাহলে ডেফিনেটলি হার্ড ড্রাইভে রিকভারি করার চান্সেস বেশি। এসএসডিতে আমরা উল্টা দেখেছি, অনেক সময় যেসব এসএসডি রিড অনলি হয়ে যায়, অর্থাৎ বলতে পারেন ডেড হয়ে যায় বা হেলথ খুব বেশি কমে যায়, সেসব থেকে ডাটা রিকভার করা অনেক ক্ষেত্রেই ইম্পসিবলের জায়গায় চলে যায়। কাজে স্পিড, রিলায়েবিলিটি বেশ কিছু ক্ষেত্র দিয়ে এসএসডি হয়তো আপনার জন্য নেওয়া প্রেফারেবল হবে। আবার যদি হার্ড ড্রাইভের প্রতি আপনার আলাদা একটা ভালোবাসা থেকে থাকে এবং ইন দ্য লং রানে আপনার ডাটা রিকভারি করার মতো একটা রিস্ক আপনি নিতে চাচ্ছেন না, হারিয়ে ফেলার মতো একটা রিস্ক নিতে চাচ্ছেন না, তাহলে হয়তো হার্ড ড্রাইভে থাকাটাই আপনার জন্য বেটার। যাই হোক, এবার এসএসডিতে ফেরত আসা যাক। আমরা এখন দেখতে পাচ্ছি অনেক কম দামে বড় বড় ব্র্যান্ডের অনেক এসএসডি খুবই বেটার প্রাইসে বাজারে পাওয়া যাচ্ছে এবং সেগুলো নিয়ে নানা রকম শোরগোল দেখা যাচ্ছে। এসএসডির দাম ওভারঅল কমে আসছে, এটা খুব ভালো লাগার একটা বিষয়। ওসিপিসি সহ আরও অনেক নামি দামি ব্র্যান্ডের এসএসডি অনেক কম টাকায় পাওয়া যাচ্ছে, এই সব কিছুই আমাদের জন্য সুখবর। কিন্তু যেহেতু মার্কেট ওভার স্যাচুরেটেড বিভিন্ন ব্র্যান্ডের এসএসডি রয়েছে, আমাদের নিজেদের ক্রেতা হিসেবে কিছু কর্তব্য রয়েছে। আমাদের জানা বা বোঝার চেষ্টা করা উচিত যে আমরা যে এসএসডিটা কিনছি এটা কোন টাইপের সেল ব্যবহার করছে। একটা কিউএলসি সেলের ড্রাইভের দাম অলওয়েজ টিএলসি থেকে কম হবে এবং সেটাই স্বাভাবিক। আমরা যখনই এই কম টাকার এসএসডিগুলো নিব, তখন আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিতে হবে জেনে বুঝেই যে আমরা কিউএলসি সেলের ড্রাইভই নিচ্ছি। তবে এইখানে একটা বিষয় অনেকেরই সিদ্ধান্ত নিতে সহযোগিতা করবে, সেটা হচ্ছে এসএসডিগুলোর এন্ডুরেন্স কত। অবশ্যই যে এসএসডিগুলোর এন্ডুরেন্স সবচেয়ে কম, আপনারা চেষ্টা করবেন সেগুলো অ্যাভয়েড করার, তাহলে অন্তত মোটামুটি সেফ সাইডে থাকা যায়। যাই হোক, ওসিপিসিকে ধন্যবাদ হার্ড ড্রাইভের দামে এসএসডিকে নিয়ে আসার জন্য। সামনে হয়তো আমরা আরও বেটার প্রাইসে এসএসডি দেখতে পাবো এবং দুঃখের সাথে বলতে হচ্ছে হার্ড ড্রাইভের মার্কেটটা হয়তো আর বেশি দিন টিকবে না। অবশ্য বলা যায় না কখন কোন কোম্পানি আরও কম দামে এসএসডি নিয়ে আসে। সেই পর্যন্ত ফাঁকা মাঠে ওসিপিসি গোল দিতে থাকুক। এদিকে মাগরিবের আজান শুরু হয়ে গিয়েছে, চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।